জুলাই গণ আন্দোলনে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তিনজনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। এছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ, সাবেক প্রক্টর শরীফুল ইসলাম সহ ২৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, পুলিশ সদস্যরা অমানুষে পরিণত হয়ে নিরস্ত্র আবু সাইদকে গুলি করে হত্যা করে। রায়ে অসন্তোষ প্রকাশ করেছে নিহত আবু সাইদের পরিবার। রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে আসামিপক্ষ। রিপোর্ট করছেন হুমান চিস্তি। জুলাই গণ আন্দোলনে পুলিশের অস্ত্রের মুখে বুক চিতিয়ে দুই হাত প্রসারিত আবু সাইদ হয়ে উঠেছিলেন স্বৈরাচার বিরোধী মানুষের প্রেরণা। পুলিশের গুলিতে মাটিতে লুটিয়ে পড়ার এই ভিডিও গণমাধ্যমে প্রচারের পরেই আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ে সারা দেশে। তাসের ঘরের মতো ভেঙে পড়ে স্বৈরাচারের মসনদ। নির্মম এ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত বছরের ৬ আগস্ট বিচার শুরু হয়। ৫ মাস ২১ দিনে বিচারিক কার্যক্রম শেষ হয় গত ২৭ জানুয়ারি। মামলায় ৩০ আসামির মধ্যে রয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রক্টর সহ ৪ শিক্ষক, আরএমপির সাবেক কমিশনার মনিরুজ্জামান সহ ৮ পুলিশ সদস্য, ছাত্রলীগের নেতাকর্মী ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী। এদের মধ্যে গ্রেফতার ৬ আসামির উপস্থিতিতে বৃহস্পতিবার রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল। পর্যবেক্ষণে বলেন, সেদিন অমানুষে পরিণত হয়েছিলেন পুলিশ সদস্যরা। আমির হোসেন, তিনি এএসআই, আরেকজন হচ্ছে সুজন চন্দ্র, ইনি কনস্টেবল। এই দুইজনের মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। যাবজ্জীবন সাজা হয়েছে ৩ জনের। একজন হচ্ছে আরিফুজ্জামান জীবন, রবিউল ইসলাম নয়ন, বিভূতিভূষণ মাধব। 10 বছরের সাজা হয়েছে এই ছাড়া ডক্টর হাসিবুর রহমান বাচ্চু, তিনি কে বিশ্ববিদ্যালয়ের সেই হতভাগা ভিসি, মনিরুজ্জামান বেল্টু পুলিশের সাবেক কমিশনার ছিলেন, মশিউর রহমান, আসাদুজ্জামান মণ্ডল, কমেল বড়ুয়া। সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটির জায়গা থেকে আগেই আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, পুলিশের আইজিপি, তাদের কিন্তু আরেকটি মামলায় শাস্তি হয়েছে। রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অসন্তোষ প্রকাশ করেন নিহত আবু সাইদের 2 ভাই, যারা আবু সাইদকে গুলি করার নির্দেশ দিয়েছিলেন এবং তাকে পেটানো ছাত্রলীগ নেতাকর্মীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তারা। যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল তাদের কারো ফাঁসি হয়নি, এই ক্ষেত্রে আমাদের অসন্তুষ্টি আছে। ছাত্রলীগ সভাপতি যে কমেল বড়ুয়া ছিল, কিন্তু তার ফাঁসি হওয়ার দরকার ছিল। রায়ে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেনি রাষ্ট্রপক্ষ। জানান, পূর্ণাঙ্গ রায় পর্যালোচনা করে আপিলের সিদ্ধান্ত নেওয়া হবে। আর সংক্ষুব্ধ আসামিপক্ষের আইনজীবীদের দাবি, সর্বোচ্চ আদালতের রায়ে খালাস পাবেন আসামিরা। মহামান্য আপিল বিভাগে যথাসময়ে আপিল দায়ের করে আপিল শুনানি অন্তে আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ খালাস পাইব। এইটা পর্যাপ্ত আমাদের কাছে মনে হয়নি। জাজমেন্ট পাওয়ার পরে আমরা একটু পর্যালোচনা করার পরে আমাদের তো আপিল করার সুযোগ আছে। রায়ের পর আদালত থেকে আসামিদের বের করার সময় তারা উত্তেজিত হয়ে চিৎকার শুরু করেন। এ সময় কান্নায় ভেঙে পড়েন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এএসআই আমির হোসেন। জয় বাংলা স্লোগান দেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি কনস্টেবল সুজন চন্দ্র রায়। জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় এটি ৪র্থ রায়। আমাদেরকে ফাঁসাইছে, টাকা দিতে পারি নাই জন্য। শেরপুর ৩ ও বগুড়া ৬ আসনে নির্বাচন শেষে চলছে ভোট গণনা। এই দুটি আসনে সকাল 7:30 থেকে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে বিকেল 4:30 পর্যন্ত। এদিকে শেরপুর ৩ আসনে কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ জাতীয় নির্বাচনের মতোই শেরপুর ৩ ও বগুড়া ৬ আসনে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। বগুড়া ও শেরপুর প্রতিনিধিকে সাথে নিয়ে মিজান শাহজাহানের রিপোর্ট। শ্রীবর্দী ও ঝিনাইগাতি নিয়ে সংসদীয় আসন শেরপুর ৩। জামাতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা যাওয়ায় স্থগিত হয়ে যায় এই আসনের নির্বাচন। নতুন তফসিল অনুযায়ী বৃহস্পতিবার সকাল 7:30টায় শুরু হয় ভোট গ্রহণ। আসনটি সীমান্তবর্তী হওয়ায় আগে থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে নির্বাচন কমিশন। তবে বেলা বাড়ার সাথে সাথে উত্তপ্ত হতে থাকে নির্বাচনী মাঠ।
বিভিন্ন কেন্দ্র থেকে সংঘর্ষের খবর আসে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্য। বিকেল 3:15টার দিকে কারচুপি সহ নানা অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেন জামাতের প্রার্থী মাসুদুর রহমান। এরকম পরিস্থিতিতে আমি নির্বাচনকে বয়কট করলাম এবং নির্বাচনকে বর্জন করলাম। তবে ধানের শীষের প্রার্থী বিএনপির মাহমুদুল হক রুবেলের দাবি, পরাজয় নিশ্চিত জেনে শেষ মুহূর্তে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে জামাত। এদিকে বগুড়া 6 আসনে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। সদর উপজেলা নিয়ে গঠিত আসনটিতে 12 ফেব্রুয়ারি সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সাথে ঢাকা 17 আসন থেকেও সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। নিয়ম অনুযায়ী একটি আসন রেখে বগুড়ার আসনটি ছেড়ে দেন তিনি। এই আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা আর জামাতের হয়ে লড়েন আবিদুর রহমান। এতদিন ক্যাম্পেইন চললো, একটি সুষ্ঠু সুন্দরভাবে সবাই সৌহার্দ্যপূর্ণমূলক ভাবে আমরা প্রচার করেছি, কোনো বাধাবিঘ্ন হয়নি। 12 ফেব্রুয়ারি নির্বাচনের মতোই শেরপুর 3 ও বগুড়া 6 আসনে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশনে 2 আসনের নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সমন্বয় সেল পরিদর্শন শেষে একথা বলেন তিনি। আমাদের ত্রয়োদশ জাতীয় নির্বাচন যেমন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, আপনারা দেখেছেন, সারা দেশবাসী দেখেছে, বিশ্ববাসী দেখেছে, এইটাও যাতে অন্তত ওর চাইতে ভালো ছাড়া যাতে খারাপ না হয়, এটা আমরা জোর দিয়েছি। ইসি সুষ্ঠু নির্বাচন আয়োজনে উদাহরণ সৃষ্টির কথা বললেও জামাতের দাবি, দলীয় সরকারের অধীনে হওয়া এই নির্বাচনে কারচুপির দায় এড়াতে পারে না নির্বাচন কমিশন। শেরপুর ও বগুড়া নির্বাচনে বিএনপি পতিত আওয়ামী লীগের রূপে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এছাড়াও বিরোধী দলের রাজপথে নামার দায় বিএনপিকে নিতে হবে বলেও জানান তিনি। রাজধানীর শাহবাগে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের লিফলেট বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, দেশে গণভোট নিয়ে বিএনপির তৈরি করা সংকট তাদেরই সমাধান করতে হবে। গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত দেশবাসীকে নিয়ে 11 দলীয় ঐক্য রাজপথে সরব থাকবে বলেও হুঁশিয়ারি দেন জামাতের এই নেতা। সংসদে সংবিধান সংস্কার পরিষদে আপনি শপথ গ্রহণ করুন আপনার দলকে নিয়ে। সংস্কার যে সংবিধান সংস্কারের পরিষদ, সেই পরিষদে আলোচনা করে আইনে পরিণত করে সংবিধানের তফসিলে আপনি অন্তর্ভুক্ত করুন। এজেন্টদেরকে বাধ্য করে রেজাল্ট শিটের প্রিজাইডিং অফিসার জোর করে স্বাক্ষর নিয়েছে। এই ভোট প্রমাণ করেছে দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন কোনোদিন নিরপেক্ষ হয় না। ঢাকা মহানগরীর নির্দিষ্ট কিছু স্কুলে শনিবার থেকে 3 দিন অনলাইন এবং 3 দিন শ্রেণীকক্ষে ক্লাস হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধানদের সাথে আলোচনা শেষে তিনি কথা জানান। জ্বালানি সাশ্রয়ে পরীক্ষামূলকভাবে শনি, সোম ও বুধবার স্কুলে এবং রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী। তবে শিক্ষকরা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে অনলাইনে ক্লাস নেবেন। এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সেমিনারে শিক্ষামন্ত্রী বলেন, দেশের সকল শিক্ষার্থী এখন থেকে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দেবে। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। বৈশ্বিক জ্বালানি টানাপোড়েনের প্রভাব বাংলাদেশে বেশ ভালোভাবেই পড়েছে। পেট্রোল পাম্পের দীর্ঘ লাইনে স্পষ্ট সংকট কতটা ঘনীভূত, তাই কর্মঘণ্টা কমানো সহ নানাভাবে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা চালাচ্ছে সরকার। এবারেই ঢাকা মহানগরীর যানজটপ্রবণ ও স্বনামধন্য কিছু শিক্ষা প্রতিষ্ঠানে 3 দিন অনলাইন এবং 3 দিন শ্রেণীকক্ষে ক্লাস নেওয়ার কথা জানালেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। এতে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান স্বপ্রণোদিত হয়েও অংশগ্রহণ করতে পারে। আমরা শনিবার থেকে ক্লাস শুরু হলো, ফিজিক্যালি ক্লাসে আসবে শনিবার, ক্লিয়ার। রোববারে ফিজিক্যালি আসবে না, সোমবারে ফিজিক্যালি আসবেন, মঙ্গলবারে আসবেন না, বুধবারে আসবেন, বৃহস্পতিবারে আসবেন না। তার মানে শনি, সোম, বুধ এই 3 দিন স্কুলে আসবে। আর এইভাবে আমরা প্রোগ্রাম শুরু করলাম। সারা দেশেই আমরা যাব, যদি প্রস্তুতি আমরা নিতে পারি। হঠাৎ করে এমন কিছু স্টুপলেট করা যাবে না যে লেখাপড়া ধস নামবে। এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক কর্মশালায় মন্ত্রী বলেন, সারা দেশে এখন থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে। প্রশ্নপত্রের জন্য ফাঁস না হয় এবং আমরা চাই বাংলাদেশের সকল শিক্ষার্থীরা সকলের জন্য একক প্রশ্নে পরীক্ষা দেয়।
এই সিলেটের একটা প্রশ্ন, রাজশাহীর একটা প্রশ্ন, ঢাকার একটা প্রশ্ন, ইটস নট ফেয়ার। এ সময় শিক্ষা বোর্ড এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের মন গড়া কর্মকাণ্ড এবং সমন্বয়হীনতায় দেশের শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। মধ্যের চেয়ারে বসেছে যে মন্ত্রী, তার দায়িত্ব ছিল 16 বছরে এসএসসি পাস করিয়ে দেওয়া। হঠাৎ করে বোর্ড এসে বলে যে আমরা পরীক্ষা নেব। আচ্ছা, তোমরা তো ডিসেম্বরে কোর্স শেষ করেছো, পরীক্ষা নেওয়ার জন্য তোমার জীবন থেকে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট পর্যন্ত তোমাদের রেজাল্ট দিবে নাকি? তাহলে এই জানুয়ারি টু আগস্ট এই তোমার জীবন থেকে 8টি মাস কে নিল? বোর্ড। তারপরে আমরা আবার প্রোগ্রাম দিচ্ছি, জানুয়ারিতে ভর্তি হবে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে। তুমি কোর্স কমপ্লিট করেছিলে ডিসেম্বরে, জানুয়ারি তো আরেক ডিসেম্বর, জাতির জীবন থেকে 1 বছর নষ্ট হলো। পরীক্ষকরা ঠিকমতো পরীক্ষা নিচ্ছেন কিনা সেটা নিশ্চিতে র্যান্ডম স্যাম্পলিং করে খাতা দেখা এবং ডিজিটাল নকল রোধে আইন করা হবে বলে জানান মন্ত্রী। বিরোধী দলের আপত্তির মুখে জাতীয় সংসদে পাশ হল মানবাধিকার কমিশন, সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা, রহিতকরণ এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ রহিতকরণ বিল 2026। পাশের জন্য নানা অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশের মধ্যে এই 3 বিল সহ মোট 20টি বিল নিয়ে সংসদীয় কমিটির দেওয়া প্রতিবেদনে আপত্তি জানিয়েছিল বিরোধী দল। তবে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এসব বিল প্রসঙ্গে সংসদকে জানান, সংবিধান সংশোধনের জন্য প্রস্তাবিত কমিটিতে আলোচনার মাধ্যমে এসব আপত্তির সুরাহা করা হবে। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 12তম কার্যদিবসে পাশ হয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল। আইন 2013 অধিকতর সংশোধনকল্পে আনিত। এদিন প্রথমে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান তদন্তের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের ক্ষমতা দিয়ে মানবাধিকার কমিশন রহিতকরণ ও পুনঃপ্রচলন বিল 2026 উত্থাপন করলে এর বিরোধিতা করেন কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। এই আইনটা এটা শুধুমাত্র যে জাতীয় মানবাধিকার কমিশন শুধুমাত্র এটার সাথে সম্পর্কিত না, বরং এটা আরো 2টা অধ্যাদেশের সাথে সম্পর্কিত। এটা গুম অধ্যাদেশের সাথে সম্পর্কিত এবং আমাদের যে জুলাই গণ অভ্যুত্থান দায় এবং আমাদের দায়মুক্তির যে অধ্যাদেশটা রয়েছে সেটার সাথে সম্পর্কিত। আজকে 2025 সালের জাতীয় মানবাধিকার কমিশন এটাকে ল্যাপস করার মধ্য দিয়ে আদতে বাকি 2টা অধ্যাদেশকে অর্নামেন্টাল করে ফেলা হয়। এটাকে আদতে সরকার এই পরবর্তীতে অধ্যাদেশগুলোকে রাজনৈতিক দমন পীড়নে যে ওয়েপনাইজ করবে না সেটির কোনো নিশ্চয়তা নেই মাননীয় স্পিকার। পরে আইনমন্ত্রী সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া বাতিল করে সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল উত্থাপন করলে এর বিরোধিতা করেন পাবনা 1 আসনের বিরোধী দলীয় সংসদ সদস্য নজিবুর রহমান। এখনো আমাদের নিম্ন আদালত উচ্চ আদালতের অধীনে স্বাধীন বিচার বিভাগ হিসাবে কাজ করছে। তারপরও আমরা দেখেছি নিম্ন আদালতের বিচারকরা যখন স্বাধীন বিচার বিভাগের পক্ষে অবস্থান নিয়েছে, আইন মন্ত্রণালয় থেকে তাদেরকে শোকজ করা হয়েছে। এ সময় বিচারক নিয়োগের ক্ষমতা আইন মন্ত্রণালয়ের কাছে ফিরিয়ে দিয়ে সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ রহিতকরণ বিল সংসদে উত্থাপিত হলে এর বিরোধিতা করেন রংপুর 4-এর সংসদ সদস্য আক্তার হোসেন। সুপ্রিম কোর্টের বিচারকদের নিয়োগ করার জন্য আলাদা একটা কমিশন করার কথা বলা হয়েছে, একটা কাউন্সিল করার কথা বলা হয়েছে। সেই জায়গাটাতে একটা মাত্র নোট অফ ডিসেন্ট আছে বিএনপির পক্ষ থেকে। সেই নোট অফ ডিসেন্টে তারা কিন্তু এই মূল প্রস্তাবের বিরোধিতা করে নাই, তারা শুধু এতটুকু বলছে যে এটা সংবিধানে অন্তর্ভুক্ত না করে এটাকে আইনের মাধ্যমে করেন। মাননীয় স্পিকার, এইটা তো সংবিধানে অন্তর্ভুক্ত না, এটা তো আইনের মধ্যেও আছে, তাহলে নোট অফ ডিসেন্টে জুলাই 16 তো কেন মানে না? বিরোধী দল যেসব বিষয়ের উপর আপত্তি এনেছে এসব বিষয়ে আলোচনার আশ্বাস দেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আমরা চাই রাষ্ট্রের 3 বিভাগের মধ্যে সমন্বয় থাক, আমরা চাই যার যার ফাংশন সেই করুক, আমরা চাই জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেওয়া রক্তের ঋণ পরিশোধ করতে। সঠিক পথে যেতে হলে একটি সাংবিধানিক কমিটি গঠন করে আসেন চুলচেরা বিশ্লেষণ করি, আসেন কোন কোন জায়গায় রোগ আছে সেটা ডিটেক্ট করি, আসেন প্রপার ডায়াগনোসিস করি, তারপরে আসেন ওষুধ দেই। আমরা সেই পথ ধরে এগিয়ে যাই। তা না করে যদি আমরা কথায় কথায় এখন বিরোধিতা করি আর পিছনে বসে ফ্যাসিস্টরা হাতে তালি দিচ্ছে। এছাড়াও সংসদে জাতীয় ক্রীড়া পরিষদ আইনের সংশোধনী বিল, এনার্জি রেগুলেটরি কমিশন এবং বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী সংশোধন বিল 2026 সহ বেশ কয়েকটি বিল সর্বসম্মতিক্রমে পাশ হয়। বিশেষ কমিটির রিপোর্টে